আসসালামু আলাইকুম। আসলে সুলাইমান অনেক কিছু বলেছে যাত্রাবাড়ির ঘটনা এবং আমাদের 5ই আগস্ট পরবর্তী আমাদের কি আশা এবং আকাঙ্ক্ষা। আমি শুধু সংক্ষিপ্ত আকারে উমরের কিছু জীবনী বলি। উমরের জন্ম 3 ফেব্রুয়ারি 2003 ব্রাহ্মণবাড়িয়াতে। ছোটকালে আমরা ঢাকায় চলে আসি। ঢাকাতেই পড়াশোনা, পঞ্চম শ্রেণী পর্যন্ত সেই স্কুলে পড়েছে। তারপরে হেফজ করার জন্য মাদ্রাসায় ভর্তি হয়েছে, হেফজও করেছে। তারপরে আবার আলিয়া মাদ্রাসা থেকে জিডিসি পরীক্ষা দিয়েছে। তার ইন্টারনেট এবং প্রযুক্তি সম্পর্কে খুবই আগ্রহ ছিল, যার দরুন সে সিকিউরিটি নিয়ে পড়াশোনা করেছে, কিছু কোর্স করেছে এবং সে ফ্রিল্যান্সিংও করত। তো আমাদের যাত্রাবাড়িতে 17ই জুলাই সন্ধ্যা থেকে মূলত আন্দোলনটা শুরু হয়েছে, আমার যতটুকু মনে আছে। তো 19শে জুলাই শুক্রবার জুম্মার পরে আমি যাত্রাবাড়ি কালচার মোড়ে যখন আন্দোলনে যাই, তখন সেখানে গোলাগুলি হচ্ছিল, মানুষ নিহত হচ্ছিল, আহত হচ্ছিল। সেই মুহূর্তে আন্দোলনের মাঝে আমি আমার ছোট ভাই সাজিদুর রহমান মোহনকে দেখতে পাই। তখন আসলে আমি খুবই ভীত সন্ত্রস্ত ছিলাম এবং তাড়াতাড়ি বাসায় ফোন দিই যে আমি উমরকে এরকম দেখেছি, তাড়াতাড়ি বাসায় বলে যেতে পারো। বাসা থেকে তখন উমরকে ফোন দিয়ে বলে যে তুমি চলে আসো, এই জায়গায় গোলাগুলি হচ্ছে, যে কোনো সময় যে কোনো একটা ঘটনা ঘটে যেতে পারে, তুমি মারা যেতে পারো। তখন উমর বললো, গুলি তো আমার গায়ে লাগে না, আমার আশেপাশে কেউ চলে যায়, যদি আমার গায়ে লাগে তাহলে তো আমি শহীদ হবো। এই কথাটি সে আমার বড় মুখে বলেছে। তো 19 তারিখ তারপরে সে সন্ধ্যার পরে চলে যায় আন্দোলন থেকে। আমি ভেবেছিলাম সে মনে হয় আন্দোলনে আসেনি, কিন্তু 21শে জুলাই যখন দুপুর 1টার দিকে সুপ্রিম কোর্ট থেকে কোটার জন্য রায়টি আসে, 7% কোটা, তখন আমি রেডিওতে কোটার এই রায়টি শুনছিলাম। তখন তো ইন্টারনেট ছিল না, মোবাইলের রেডিওতে রায়টি শোনার পরে আমার কাছে ফোন আসে যে উমর গুলিবিদ্ধ হয়েছে। ওরা ঢাকা চিটাগাং রোডে আন্দোলন করতেছিল, সাইনবোর্ড মোড়ে ও গুলিবিদ্ধ হয়। তো ওকে নিয়ে ওর বন্ধু বান্ধবরা সবাই মিলে ঢাকা মেডিকেল যায়, আমিও ঢাকা মেডিকেল সেখানে যাই। তো ডাক্তার আসলে বলতে পারতেছিল না তার মাথায় কয়টা গুলি লেগেছে এবং গুলি আছে কি নেই। তো পরবর্তীতে সন্ধ্যাবেলা যখন তাকে সিটি স্ক্যান করা হলো, তখন বোঝা গেছে যে তার মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে গেছে। তো গুলিটি আসলে কোনো বড় রাইফেলেরই ছিল, যার কারণে এমনকি পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল তদন্ত করেছে 5 আগস্টের পরে। তো ওনাদের ধারণা এই গুলিটি প্রায় 200 মিটার দূর থেকে করা হয়েছে, একটি বিল্ডিং থেকে। তো খুবই অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন রাইফেল ছিল, যার কারণে 200 মিটার দূর থেকেও মাথা ভেদ করে অপর পাশ দিয়ে বেরিয়ে যাওয়াটা সম্ভব হয়েছে। তো সেখানে ঢাকা মেডিকেলের 1 ইউনিটের আইসিইউতে উমর 3 দিন চিকিৎসাধীন ছিল। 1 নম্বর বেডে ছিল আমাদের সবাই পরিচিত রিয়া কবি এবং 2 নম্বর বেডে ছিল সাজিদুর রহমান উমর। 24শে জুলাই সকাল 10টার সময় রিয়া কবি ইন্তেকাল করে, এর কিছুক্ষণ পরে উমর ইন্তেকাল করে। প্রায় কাছাকাছি সময়, ওই সময় 24 তারিখে অনেকেই চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে ইন্তেকাল করেছিল। তো তারপরে তাকে আমরা নিয়ে আসি, পোস্টমর্টেম করানো হয় এবং যাত্রাবাড়িতে এনে তার জানাজা হয়। তারপর আবার ব্রাহ্মণবাড়িয়াতে নিয়ে যাওয়া হয়, সেখানে সকালে জানাজা হয়। তারপর আমাদের পারিবারিক কবরস্থানে আসলে দাফন হয়। উমর আমাদের পরিবারের সবার ছোট, আর সবার ছোট সন্তানের প্রতি মা বাবার অসীম এবং এক অকৃত্রিম ভালোবাসা থাকে। তো উমরের প্রতি একই ভালোবাসা ছিল আমার মা বাবার। তো আসলে সবচেয়ে বেদনাদায়ক এবং দুঃখজনক হচ্ছে ওনাদের জন্য। এখনো আমি প্রায় মাঝে মধ্যে রাতে শুনি আম্মু কান্না করতেছে, উমরের কথা বলতেছে। আম্মু ছোটকালে বলতো যে উমর যেন কোনোদিনও বড় না হয়, কারণ উমর সবার ছোট ছিল। আম্মু চাইতো উমর যত ছোটই থাকে, যাতে আম্মু তাকে সবসময় আদর করতে পারে। আম্মু ওই দিন এই কথাটা বলতেছিল আর কাঁদতেছিল, জানতে চাইছিল উমর ছোটই থাকো, উমর আমাকে ছেড়ে চলে যাবে এটা আমি কল্পনা করিনি। তো আসলে আমাদের সবাইকেই সচেতন হতে হবে, সবাইকেই সৎ হতে হবে, সবাইকেই সুনাগরিক হতে হবে। না হলে বিপ্লব হবে, গণঅভ্যুত্থান হবে, স্বাধীনতা আন্দোলন হবে, সেই হতে হতেই আমাদের দেশ অনেক সময় পার করে দিয়ে যাবে। শুধু কিছু বেদনা, দুঃখ, কষ্ট, স্বজন হারা, এই নিয়ে আমরা বাংলাদেশে আসলে কতদিন থাকবো? তাই আমাদের সবাইকে সচেতন হয়ে সামনে এগিয়ে যেতে হবে একটি সুন্দর দেশ গড়ার জন্য।
এটাই আমার সবার প্রতি আবেদন থাকে।